পুরুলিয়ায় মেঘ পিয়নের আজ দ্বিতীয় দিন, আর আজকের দিন শুরু হলো এরকম একটা মনোরম সূর্যোদয় দেখে। একটু কষ্ট হয়ে যায়, 500 সিঁড়ি মাত্র, কিন্তু সেটার পর যে ভিউটা, এটাকে কি বলে। মেঘ পিয়নের আজকের ব্লগে থাকছে প্রচুর ইনফরমেশন। পুরুলিয়ায় আমরা কোথায় ছিলাম, আপনারা কিভাবে আসবেন, কি কি দেখবেন সব, আর তার সাথে থাকছে পুরুলিয়ার মনোমুগ্ধকর প্রকৃতি। কখনো 500 সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠা, কখনো আবার 40 মিনিট ট্রেকিং করে পাহাড়ের উপরে মন্দিরে পৌঁছানো। আজকের সফর কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও ছেড়ে একদম উঠবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো বানতা হয়। আর মেঘ পিয়নকে যারা এই প্রথমবারের জন্য দেখছেন, টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো, তারপর ওই বেল আইকন প্রেস করে অল করে দিন। আমি কিন্তু এরকম সিনেম্যাটিক ট্রাভেল ব্লগ আরো অনেক অনেক নিয়ে আসবো। ওয়েলকাম টু মেঘ পিয়নের ব্লগ। সাথে থাকুন আর ভার্চুয়ালি আমার সাথে পুরুলিয়ার দ্বিতীয় দিন চুটিয়ে উপভোগ করুন। শীতকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা একটু ঝক্কির বইকি, তবে ঘুরতে এসে তো আর ঘুমিয়ে থাকা চলে না, তাই সকাল সকাল উঠে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, ওই 14-15 ডিগ্রির কাছাকাছি। ওই হলো আমাদের ওয়াচ টাওয়ার। আজকে 12 ডিসেম্বর, আমাদের এই পুরুলিয়া ট্যুরের সেকেন্ড এবং লাস্ট ডে। 2 দিনের ট্যুর প্ল্যান করেছিলাম। উইকেন্ড সবার সময় তো সবার সময় হয় না একসাথে অনেক দিন বেরোনোর, এবং আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই কর্মরত। একজন স্টুডেন্ট, তার আরও বেশি চাপ, আমাদের তাও একটু কম চাপ, তার আরও বেশি চাপ। সে বাড়িতে অনেক অনুনয় বিনয় করে এসেছে, আমাদের অনুভব। আর বিকাশদা তো গাড়ির ডক্টর, তো বিকাশদার একটা গ্যারাজ আছে, তো সেখানে বিকাশদা না থাকলে মানে গ্যারাজ চলেই না বলতে গেলে। তো আজকেই ফিরতে হবে, কিন্তু সত্যি কথা বলতে আজকে প্ল্যান ছিল সকালে উঠে আমরা গড়পঞ্চকোট যাব, ওখান থেকেই সানরাইজটা দেখবো। কিন্তু সকালবেলা উঠে একবার ওয়াচ টাওয়ারে এলাম, এসে এই যে ভিউটা দেখলাম, আপনাদেরও দেখাবো। এই যে ভিউটা দেখলাম, এটার কোনো তুলনা হয় না। এইটা না দেখলে প্রচণ্ড মিস করতাম। আর মানে খুব লাকিলি আমি প্ল্যানে বড়ন্তিতে নাইট স্টে লিখেছিলাম। আমরা উঠেছি বড়ন্তি ইকো রিসর্টে। এখানে কিভাবে আসবেন আমি সব আপনাদের জানাবো। আমি আমাদের এখানকার যে ম্যানেজার, সেই দাদার সাথেও কথা বলিয়ে দেব। মোদ্দা কথা, রিসর্টটা অত্যন্ত ভালো, এবং সবচেয়ে বড় কথা এই যে সিন, এই যে দেখছেন, এটা এই লেকটার একদম পাশে একমাত্র এই রিসর্টটাই আছে। এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, পুরো ফুল ভিউটা পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। পিছনে এই যে পাহাড়, অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। মানে আমি যদি সময় পাই আমি আবার আসার চেষ্টা করব, আবার এরকম একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকার চেষ্টা করব। কাল থেকে এখানে এসে আরেকটা বন্ধু পেয়েছি। এই যে কাল থেকে লেজ নেড়ে যাচ্ছে সমানে, এই গায়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? কি চাই? হ্যাঁ, কি চাই? দিলি তো, এই কি অবস্থা করে দিলি দেখ। যেরকম বলেছিলাম, আমি এই বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্টের ব্যাপারে আপনাদের জানাবো। আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো আরও বিশদে জানতে আপনারা কিভাবে এখানে আসতে পারেন। আমরা যেমন বাইকে এসেছি, যারা গাড়িতে আসবে তারাও গুগল ম্যাপ দেখে চলেই আসতে পারেন। বড়ন্তি ইকো ট্যুরিজম বলে সার্চ করলে মুরাড্ডিতে আপনি পেয়ে যাবেন। তো আমার সাথে এই
রিসর্টের ম্যানেজারদা রয়েছেন, স্বপনদা। তো স্বপনদা, সে হাই। হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার, গুড মর্নিং তো ফর ইউ অ্যান্ড ফর ইউর ভিউয়ার্স। আমার তোমার কাছে যেটা জানার সেটা হচ্ছে, এখানে যদি কেউ আসতে চায়, তারা গাড়ি বাইক তো হয়ে গেল, শিওর, ট্রেনে করে তারা কিভাবে আসতে পারে? ওকে। সো আমরা আমাদের যে লোকেশন যেটা এখন নাও সিচুয়েটেড, দ্যাটস ইন বারান্তি। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এটা হচ্ছে মুরাড্ডি, বাট এটা দ্যাট টু বি নট কানেক্টেড উইথ ডিরেক্টলি হাওড়া অর শিয়ালদা। আচ্ছা। ওকে, তো এখানে আমাদের কাস্টমার বা আমাদের যারাই আসতে চান আপনারা, আপনাকে হাওড়া থেকে আসানসোলগামী কোনো ট্রেন বা শিয়ালদা থেকে আসানসোলগামী কোনো ট্রেন, আপনাকে আসানসোলে ড্রপিং হতে হবে। আসানসোলে ড্রপ হওয়ার পর আপনারা আসানসোল থেকে, আসানসোলের বাইরে প্রচুর স্টেশনের বাইরে ক্যাব দাঁড়িয়ে থাকে, আপনি সেখান থেকে হায়ার করেও আসতে পারেন। অথবা যদি বলেন যে আমরা এখান থেকে কোনো গাড়ি পাঠিয়ে দেবো, সেই সূত্র ধরে আমরাও আপনাদেরকে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা গেল আমাদের আসানসোল অপশনসে। সেকেন্ড অপশনস আছে আমাদের হাওড়া টু আদ্রা। শিয়ালদা থেকে কিন্তু আদ্রার কোনো ট্রেন নেই। আচ্ছা, হাওড়া থেকে আদ্রার অনেকগুলো ট্রেন আছে। আপনি রাতের ট্রেন ধরে নিয়েও যদি সময়কে যদি আপনি অপচয় না করতে চান বা সময়কে ইউটিলাইজ করতে চান, আপনি হাওড়া থেকে রাতের ট্রেন ধরে, আমাদের যেটা আছে মেনলি হাওড়া সিকেপি বোকারো চক্রধরপুর বোকারো ফার্স্ট প্যাসেঞ্জার, আপনি রাতে 12:05 হাওড়া ছাড়ছি, আপনি সেটা দিয়ে ভোর 5:30টার মধ্যে আপনি আদ্রাতে পৌঁছে যাবেন। তারপর আপনার আদ্রা স্টেশনের বাইরে প্রচুর ক্যাব দাঁড়িয়ে থাকে, আপনি সেখান থেকে ভাড়া করেও চলে আসতে পারেন বাই রোড বরন্তিতে। অথবা আপনি যদি বলেন না আমি এখান থেকে আমাদের গাড়ি পাঠানো হবে, দ্যাট অলসো বি পসিবল। স্যার, টোটাল আমাদের কাছে আছে 14টা। অ্যাকচুয়ালি একই ক্যাটাগরিতে নেই আমাদের, যেরকম শুরু হচ্ছে ধরুন কটেজ হচ্ছে ডাবল বেডেড ফর 2 adults 1 child। 3 জন যারা আসতে চান, 3 জনের ফ্যামিলির জন্য এটা এনাফ একটা রুম। কটেজ হাউস বলা হচ্ছে, 3 জনের জন্য এনাফ স্পেস, একটা বেড, খুব সুন্দর একটা ল্যাম্প শেড। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এইটা হচ্ছে এখান থেকে ভিউ। তারপর আছে আমাদের সুইচ টেন্ট, সেটা হচ্ছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে টেন্ট, দেখুন কি সুন্দর। এই হচ্ছে টেন্ট, ইনফ্যাক্ট এসিও রয়েছে। দাদাকে একটু জানলা খুলে দিচ্ছেন। অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স। খুব সুন্দর, খুব সুন্দর একটা কিং সাইজ বেড, 3 জন আরামসে বসার জায়গা, সোফা, চেয়ার, এরকম জানলা খুলে দিলে খোলামেলা আলো, প্রচন্ড ভালো আলো। আর ভিউটা দেখুন, এখান থেকে আপনার জানলা থেকে আপনি এই ভিউ পাবেন, পাহাড় সামনে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে বাথরুম। সমস্ত অত্যাধুনিক সব রকম ব্যবস্থা রয়েছে, গিজার, কমোড, বেসিন। থার্ডলি হচ্ছে ডিলাক্স রুম, সেটাতে আপনার মোটামুটি 4 বেডেড, অ্যাকচুয়ালি হচ্ছে 4 বেডেড, বাট আমরা 5 adults people মেনলি অ্যাকোমোডেট, মানে 5 জনের কোনো ফ্যামিলি থাকলে আরামসে। হ্যাঁ, আরামসে 5 adults একদম কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম কিন্তু 6 adults, দ্যাট টু বি প্রবলেম ফর দেম। ওকে, আচ্ছা, অ্যান্ড প্রবলেম ফর আওয়ার ম্যানেজমেন্ট। তার মানে 6 জন হলে কিন্তু মুশকিল। 5 জন হলে কোনো অসুবিধা নেই। 5 জন, একটা হয়তো 2.5-3 বছরের বাচ্চা রইল, ওকে, কোনো অসুবিধা নেই। মানে 5 জন অ্যাডাল্ট, 2.5-3 বছরের কোনো বাচ্চা থাকলে এইভাবে 6 জন হতে পারে। হ্যাঁ, কিন্তু 5 জনের বেশি অ্যাডাল্ট ডিলাক্স রুমে অ্যাকোমোডেট করা মুশকিল আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে সুইট রুম, তো সেটা হচ্ছে আমাদের 6 জনের ম্যাক্সিমাম 6 heads ক্যাপাসিটি, মানে 6 জন অ্যাডাল্টের ক্যাপাসিটি। আচ্ছা, এখানে বুকিং করতে গেলে তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও। স্যার, আমাদের নাম্বারটা হচ্ছে 7407971456। আর ফর মেকিং সাম হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটা তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের যা কোয়ারি থাকবে আপনারা তা নিশ্চয়ই কোয়ারি করতে পারেন, তার উত্তর দেওয়া হবে। এছাড়া মেক মাই ট্রিপ গো আইবিবো একদম। এছাড়াও এটা গেল অফলাইন বুকিং। অনেকের সন্দেহ থাকে এই অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে, অনেক কাস্টমারের ফোন আসে যেটা আমার কাছে, যে দাদা এটা কি ঠিক জায়গায়, আমরা যেটা চাইছি ঠিক জায়গায় ঠিকভাবে পৌঁছাতে পারবো বা ঠিক রুম পাবো? আমি বলবো ভয়ভীত হবেন না, একদম টোটাল আপনাকে কোনো রকম এসব বাজে মিসকমিউনিকেট করবে না। আমি নিজেই এই সংশয়টার মধ্যে ছিলাম যে ঠিকঠাক পাবো কিনা, ঠিকঠাক হবে কিনা। তো মেক মাই ট্রিপ থেকে আমি বুক করেছি, অত্যন্ত ভালো একটা সন্ধে, একটা রাত, আর পরের দিন সকাল কাটাচ্ছি।
ব্রেকফাস্ট সেরে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম। বড়ন্তিকে পিছনে ফেলে এবার আমাদের গন্তব্য জয়চণ্ডী পাহাড়। গুগল কাকুর বক্তব্য দূরত্ব ২৬ কিলোমিটার, সময় লাগবে ওই ১ ঘন্টার মতো। ওয়েদারও কিন্তু বেশ মনোরম। এখন ওই ২৪ ডিগ্রির মতো টেম্পারেচার, না গরম না ঠান্ডা, বেশ লাগছে কিন্তু। আচ্ছা, আপনিই বলুন তো, এরকম রাস্তা পেলে আর ক্লান্তি আসে? ওই দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়, আমরা ওর উপরেই উঠব। এই হলো জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির গেট। শুনলাম প্রায় ৫০০রও বেশি সিঁড়ি টপকে তবে মন্দিরের দর্শন পাব। ব্যাগ কাঁধে বিকাশ দা সবার আগে, তারপর অনুভব, আর আমি চলেছি সবার পেছনে। ১০০ কি খুব বড় জোর, ১২০টা সিঁড়ি। তার আগে মানে অবস্থা দেখুন, বলছে যদি কিছু হয়ে যায় বাড়িতে একটা খবর করে দিও। অবস্থা দেখুন। আচ্ছা, কেমন লাগছে আমার ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা ঘুরতে পছন্দ করে তাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। ডান দিকের এই ছোট মন্দিরটি বজরংবলী মন্দির। আর এই হলো শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। এর থেকে বেশি আর কি আশা করা যায় বলুন তো? একটু কষ্ট হয়ে যায়, ৫০০ সিঁড়ি মাত্র, কিন্তু সেটার পর যে ভিউটা, এটাকে কি বলে? আবার আসতে হবে। থ্যাংক ইউ পুরুলিয়া। সময় হাতে বেশি ছিল না, তাই তাড়াতাড়ি নেমে আসতে হলো জয়চণ্ডী পাহাড় থেকে। আর একটু থাকার ইচ্ছে ছিল বটে, তবে ওই যে সময় হাতে নেই। আমাদের পরের উদ্দেশ্য গড়পঞ্চকোট। সময় লাগবে ৪০ মিনিটের কাছাকাছি, দূরত্ব ২০ কিলোমিটার। প্রায় এসে গেছি। গড়পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। ওই যে দূরে গড়ের মন্দির দেখা যাচ্ছে। বর্গী আক্রমণের পরও একমাত্র এই মন্দিরটাই টিকে ছিল। আমরা ঠিক করেছি ওই পাহাড়ের উপরেও একটা মন্দির আছে, সেখানে যাব। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় ডিঙিয়ে যেতে সময় লাগবে ওই মিনিট ৪০-এর মতো। গড়পঞ্চকোটে এটা আমার সেকেন্ড টাইম। এখন আগে এগুলো ছিল না, এগুলো সব জঙ্গলে ঢাকা ছিল। এখন এগুলো এক্সকাভেশন করে বার করেছে, পরিষ্কার করে। এটা গড়পঞ্চকোটের গড় ছিল, বর্গী আক্রমণে যেটা ধ্বংস হয়ে যায়। ওই পাহাড়, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা টপকে নাকি বর্গীর আক্রমণ করেছিল। তো এইগুলো একদম পুরো জঙ্গলে ঢাকা ছিল ১ বছর আগে অব্দিও। এখন এগুলো এক্সকাভেশন করে বার করা হয়েছে। খুব নস্টালজিক লাগে, এরকম ঐতিহাসিক জায়গায় এলে প্রচন্ড নস্টালজিক লাগে। আগেরবার এগুলো দেখতে পাইনি বলে খুব আফসোস হয়েছিল। আগেরবার যখন এসেছিলাম এগুলো দেখতে পাইনি বলে খুব আফসোস হয়েছিল। এবার কিছুটা কাটছে।
ব্যাগপত্তর কাকার হোটেলে রেখে আমরা 3 জন চললাম গড়পঞ্চকোট পাহাড়ের উপরে থাকা মন্দিরের উদ্দেশ্যে। আজকে শেষ দিন, ফেরবার পালা। এটা সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন আজকের, গড়পঞ্চকোট। মনে হয় ওটা দিয়ে উঠতে হবে, এটা রাস্তা বন্ধ করে দিয়েছে। আজকে সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন গড়পঞ্চকোট। এরপর যদি সময় থাকে, মানে এটা লাস্টও হতে পারে, যদি আজকে সময় থাকে তাহলে যাওয়ার পথে পাঞ্চেতটা ঘুরে যেতে চাই। এখন একটু মন্দিরের দিকে ওঠার চেষ্টা করছি। এখানে মার্ক করা আছে দেখছি, এই যে অ্যারো দিয়ে ছোট ছোট অ্যারো মার্ক দেওয়া আছে মন্দির বলে। এদিকে নির্দেশ করছে মন্দির, মনে হচ্ছে এদিকে। বেশ বেশ কিছুটা খাড়াই। আরো আবারও দিক নির্দেশ করছে যে এদিকে। কি অপূর্ব দৃশ্য দেখুন, গাছের ফাঁক দিয়ে একটা দিগন্ত জোড়া পাহাড়। আমরা দুদিনের প্ল্যান করে এসেছি, তাই একটু হেকটিক শিডিউল হচ্ছে। আমরা একটার পর একটা, একটু আগে গড়পঞ্চকোটের 500 সিঁড়ি পেরিয়ে উঠেছি, আবার এখানে পাহাড় ভেঙে উপরে উঠছি। কিন্তু কিছু করার নেই, যেহেতু তারা একটু বেশি জায়গা কভার করার জন্য এইটুকু কষ্ট করতে হচ্ছে। কিন্তু আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, অ্যাটলিস্ট 2 রাত পুরুলিয়ার এই গড়পঞ্চকোট সেকশনটা ভালোভাবে কভার করতে লাগে। আরও কতটা যেতে হবে জানি না। আচ্ছা, ওই তো মন্দির, মন্দির দেখা যাচ্ছে। যাই, আরেকটু উঠি। কষ্ট হলেও, কষ্ট করলে তবেই তো কেষ্ট মিলবে, তাই তো? যাই হোক, কেষ্ট মিলুক না মিলুক, গড়পঞ্চকোটের মন্দির দেখতে পেয়েছি। এইবার আরেকটু কষ্ট। এই যে পাহাড়, এই পাহাড়টা ছিল গড়ের একটা সিকিউরিটি গার্ড। কারণ তখনকার রাজারা ভাবতে পারেননি যে এই পাহাড়টকে কেউ আক্রমণ করতে পারে বলে। কিন্তু বর্গীরা নাকি এই পাহাড়টকেই আক্রমণ করেছিল, যার ফলে এই যে ধ্বংসাবশেষগুলো দেখছেন বা দেখালাম একটু আগে, সেই ধ্বংসাবশেষ কিন্তু তার ফলে বর্গী আক্রমণে এই গড় পুরো ধ্বংস হয়ে যায়। শুধু একটা মন্দিরই টিকে ছিল, সেই মন্দিরটা এখন সংরক্ষণ করা হয়। মনে হচ্ছে অলমোস্ট এসে গেছি। এই যে মন্দির যাওয়ার গেট, গড়ের রানীরা নাকি এখানে পুজো দিতে আসতেন। এই যে পাহাড় আর এই মন্দির, মন্দিরের ভিতরে ঢুকবো। এটা মন্দিরের সাইডের গেট। এইটা হচ্ছে ছাদহারি। এইটা ছিল গর্ভগৃহ মন্দিরের। এখন স্বাভাবিকভাবেই কিছু নেই। বর্গী আক্রমণে সব ধ্বংস হয়েছিল, তার শেষ নিদর্শন পড়ে আছে এখন। গলা কিরম গম গম করছে দেখতে পাচ্ছেন, ন্যাচারাল একটা রিভাব কাজ করছে। নিজের গলাটাকে কেমন একটু ভয় ভয় করছে। এইটা হচ্ছে ভিউ গড়পঞ্চকোটের উপরে যে মন্দির, সেখান থেকে এটা ভিউ। দিস ইজ গড়পঞ্চকোট ফর ইউ। গড়পঞ্চকোটে কেন আসবেন? যারা ইতিহাস ভালোবাসেন, যারা প্রকৃতি ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন, যারা অফকোর্স মন্দির ভালোবাসেন। এখন সংরক্ষিত বলতে এই দুটো জিনিসই, দুটো মন্দির, একটা নিচে আর এই পাহাড়ের উপর। তো অবশ্যই তারা আসতে পারেন। এটা একটা অনন্য এক্সপিরিয়েন্স আমাদের।
অদ্ভুত একটা শান্তি আছে, আমি চুপ করে গেলে বুঝতে পারবেন, একটা অদ্ভুত একটা শান্তি আছে। স্বাভাবিক এত উপরে যারা খুবই ফিজিক্যালি ফিট তারা ছাড়া খুব কম লোক উপরে এত উপরে আসেন, কিন্তু দারুণ। এখান থেকে নামতে ইচ্ছে করবে না হয়তো আমাদের আর, কিন্তু নামতেও হবে। ওই যে আবার ফিরতে না চাইলেও ফিরতে তো হয়। তাই আবারও খুব তাড়াতাড়ি ফেরার কথা দিয়ে মেকপিয়ন বিদায় জানালো পুরুলিয়াকে। যারা এত অবধি ভিডিওটি দেখলেন তাদের রিকোয়েস্ট করব ভিডিওটিকে একটু শেয়ার করুন, যাতে আরো বেশি বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম ব্লগ, এরকম ট্রাভেল ব্লগ আমি আরো অনেক অনেক নিয়ে আসতে চলেছি। আজকের মতো মেকপিয়নের ছুটি, টাটা।